আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। যেই রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম কিন্তু নিটের জন্য এবং নর্মাল বোর্ড এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর কিন্তু টোটাল একটা কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার রাখতে হয়। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে। তাহলে চলো দেরি না করে শুরু করি। রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যান্ড what are the different other methods by which kidney can regulate its function? এটা কিন্তু NCERT এর বই থেকে একদম লাইন টু লাইন আমরা ডিসকাস করব। দেখো, প্রথমে NCERT এর বইতে যেটা আমরা দেখতে পাবো, দ্যাট ইজ 16.5 এ রেগুলেটিং কিডনি ফাংশন। রেগুলেটিং কিডনি ফাংশন means what are the different factors that regulate the kidney to function normally? মানে কোন কোন ফ্যাক্টরগুলো কিডনিকে নর্মালি ফাংশনিং করতে হেল্প করছে, সেই সমস্ত ফ্যাক্টরসগুলো, সেই সমস্ত প্রভাবগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তিনটে ফ্যাক্টর বা তিনটে মেনলি মেথড আমাদের এখানে আছে, যার মাধ্যমে কিডনি তার নর্মাল ফাংশনিংটাকে রেগুলেট করতে পারে। হোয়াট আর দ্য থ্রি মেথডস? এক নম্বর হবে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, hormonal feedback mechanism involving hypothalamus. Next one is the juxtaglomerular apparatus, JGA. JGA stands for juxtaglomerular apparatus. Juxtaglomerular apparatus. And the third component which will regulate the kidney functioning is the heart. So these are the three factors. One of them is the juxtaglomerular apparatus. First one is the feedback regulation by hypothalamus, and the third one is the regulation that is done by the heart. এখানে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটা কিন্তু জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসের সঙ্গে লিঙ্কড। এটা আমরা সেকেন্ডে ডিসকাস করব। প্রথমে আমরা ডিসকাস করব হাউ হাইপোথ্যালামাস রেগুলেট কিডনি টু ফাংশন প্রপারলি। আমাদের কিন্তু ব্রেনের মধ্যে বিশেষ করে স্পেসিফিক্যালি হাইপোথ্যালামাসের মধ্যে কিছু অসমোরিসেপ্টরস আছে। যে অসমোরিসেপ্টরস গুলোর কাজ হলো ব্লাডের অসমোলারিটিটাকে চেক করা। অসমোলারিটি মানে হচ্ছে একটা ব্লাডের মধ্যে কতটা ওয়াটার কন্টেন্ট আছে সেটাকে চেক করা। আমরা সবাই জানি ব্লাডের 55% প্লাজমা, 45% হলো ব্লাড সেল। যেই 55% প্লাজমার মধ্যে কিন্তু 90%ই থাকে ওয়াটার। তো এই ব্লাডের মধ্যে কতটা ওয়াটার কন্টেন্ট আছে সেই ওয়াটার কন্টেন্টটাকে চেক করাই হলো এই অসমোরিসেপ্টরস গুলোর কাজ। তো এই অসমোরিসেপ্টরস গুলো চেক করবে ওয়েদার দ্য ব্লাড কন্টেইন দ্য সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার অর নট, সেইটাকে চেক করবে। যদি দেখা যায় ব্লাডের অসমোলারিটি বেড়ে গেছে, এই ব্লাডের অসমোলারিটি বেড়ে গেছে কথাটার মানে হলো ব্লাডের ওয়াটার কন্টেন্ট কমে গেছে। অসমোলারিটি কোনো কিছু বেড়ে যাওয়া মানে সেটা বেশি পরিমাণে ডেন্স হয়ে যাওয়া, সেটা বেশি পরিমাণে কনসেন্ট্রেটেড হয়ে যাওয়া। তাহলে কি বললাম? অসমোলারিটি যদি বেড়ে যায় কথাটার মানে হলো ওয়াটার লেভেল কমে গেছে, মানে জিনিসটা কনসেন্ট্রেটেড বেশি পরিমাণে হয়ে গেছে। তো যদি ব্লাডের মধ্যে এরকম ওয়াটার লেভেল কমে যায়, তো সেই ওয়াটার লেভেল কমে যাওয়াটাকে কে সেন্স করবে? ওয়াটার লেভেল কমে যাওয়াটাকে সেন্স করবে কিছু অসমোরিসেপ্টরস। তাহলে ওয়াটার লেভেল কমে যাবে এবং আয়নিক কনসেন্ট্রেশন বা আয়নিক গ্রেডিয়েন্টস ব্লাডের মধ্যে বেড়ে গেছে। ওয়াই? বিকজ দ্য ওয়াটার লেভেল হ্যাজ বিন ডিমিনিশড। Osmoreceptors in the body are activated by changes in the blood volume, body fluid volume and ionic concentration. তিনটে কারণে এই অসমোরিসেপ্টরস গুলো অ্যাক্টিভেটেড হয়। একটা হচ্ছে দেখো, যদি ব্লাড ভলিউম চেঞ্জ হয়, বডি ফ্লুইড ভলিউম চেঞ্জ হয় অ্যান্ড আয়নিক কনসেন্ট্রেশন। যদি জল কমে যায়, ব্লাডে যদি জলের অ্যামাউন্ট কমে যায়, তাহলে এই ব্লাড ভলিউমও কমে যাবে, বডি ফ্লুইড ভলিউম কমে যাবে, আর আয়নিক কনসেন্ট্রেশন কিন্তু কম্পারেটিভলি বেড়ে যাবে। তাহলে an excessive loss of fluid from the body can activate these receptors. যদি বডি থেকে জল বেশি বেরিয়ে যায়, ব্লাডে ওয়াটার কন্টেন্ট যদি কমে যায় অনেকটা পরিমাণে,
তাহলে এই অসমোরিসেপ্টরস গুলো অ্যাক্টিভেটেড হবে। আর এই অসমোরিসেপ্টরস গুলো অ্যাক্টিভেট হওয়ার পর এই হাইপোথ্যালামাস থেকে একটা সার্টেন হরমোনকে ক্ষরণ করাবে, যেই হরমোনটা হলো এডিএইচ, অ্যান্টিডাইউরেটিক হরমোন, বা যার অপর নাম আমরা জানি ভ্যাসোপ্রেসিন। সো দিস এডিএইচ or vasopressin, whichever you can say, will act upon the distal convoluted tubule and the collecting duct of the nephron. নেফ্রনের যদি আমরা স্ট্রাকচারটা মনে করে দেখি, নেফ্রনের হচ্ছে প্রথম টিবিউলের পার্টটাকে বলা হয়েছিল প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, দেন হেনলি লুপ, দেন ডিস্টাল কনভলিউটেড টিবিউল, দেন কালেক্টিং ডাক্ট. Now this ADH or vasopressin will act over the distal part of the renal tubule and it will facilitate the water reabsorption. This type of water reabsorption in the distal tubule that is facilitated by the ADH is known as facilitated water reabsorption. There are two types of water reabsorption generally seen in the kidney tubule. One of them is the obligatory water reabsorption and the second one is the facilitated water reabsorption. Obligatory water reabsorption occurs in the proximal convoluted tubule and it is independent of ADH. But the facultative water reabsorption, facultative, quote unquote, facultative water reabsorption occurs in the distal convoluted tubule and the collecting duct, which is achieved by the influence of ADH. So, এটাই দেখো লেখা রয়েছে যে হাইপোথ্যালামাস থেকে অ্যান্টিডাইউরেটিক হরমোন রিলিজ করাবে, বা যেটাকে আমরা ভ্যাসোপ্রেসিন বলছি। যেই ভ্যাসোপ্রেসিনটা কোথায় স্টোর থাকে আমরা জানি পস্টেরিয়র পিটুইটারি থেকে কিন্তু কোনো হরমোন রিলিজ হয় না, posterior pituitary only stored থাকে, and that is why posterior pituitary is called neurohypophysis and the adenohypophysis is the anterior part of the pituitary. তো হাইপোথ্যালামাস থেকে রিলিজ হওয়া এই এডিএইচ হরমোনটা নিউরোহাইপোফাইসিসে স্টোর থাকবে, দেন সেটা ব্লাডে রিলিজ হওয়ার পর এটা ওয়াটার রিঅ্যাবজর্পশনটাকে ফেসিলিটেট করবে ফ্রম দ্য ডিস্টাল কনভলিউটেড টিবিউল, তার মানে ডাইউরেসিসকে প্রিভেন্ট করবে। হোয়াট ডাজ দ্য টার্ম ডাইউরেসিস মিন? Diuresis is a clinical term that basically indicates the loss of excess water in form of urine. যদি ইউরিন দিয়ে আমাদের বেশি পরিমাণে ওয়াটার বেরিয়ে যায়, frequent urination and the amount of urine is getting increased, then the clinical term or the pathological term that we will use is the diuresis. তাহলে এখানে ওয়াটার রিঅ্যাবজর্পশন বা ওয়াটার রিআপটেকটাকে তো আরো বেশি পরিমাণে বাড়িয়ে দিচ্ছে এডিএইচ, তাহলে ডাইউরেসিস হতে দেবে না। And that is why ADH is called antidiuretic hormone because it prevent the occurrence of diuresis. তাহলে এইটা একটা আমরা দেখলাম। তাই বলা হচ্ছে যে ব্লাড ফ্লুইড যদি এবার লেভেল কমে যায়, জল কমে গেছিল, ADH রিলিজ হলো, তাহলে স্টেপ বাই স্টেপ কি? এক নম্বর স্টেপ ব্লাড ভলিউম ইজ ডিমিনিশড। সেকেন্ড স্টেপ কি? অ্যাক্টিভেশন অফ অসমোরিসেপ্টরস। থার্ড স্টেপ কি? These osmoreceptors help or send a signal to the hypothalamus to release ADH. This ADH will be accumulated in the posterior pituitary, from where it will be released into the blood, and then this ADH will act upon the renal tubule, specifically the distal convoluted tubule or the collecting duct, where it will increase the water reuptake. And thereby, once again, the blood volume will come again back to the normal. And as the blood volume will come back to the normal, the body fluid volume will also come back to the normal range. Next, it is also written, can switch off the osmoreceptor and suppress the ADH release. তাহলে যেই ব্লাড ভলিউমটা আবার নর্মাল জায়গায় ফিরে এলো, ওয়াটার কন্টেন্ট যেই আগের জায়গায় ফিরে এলো, তাহলে তো আর ADH রিলিজ করার কোনো রিকোয়ারমেন্ট নেই। তাই যখন বলা হয়েছে then the switch off the osmoreceptors গুলোকে সুইচ অফ করে দেবে, আর ADH রিলিজটাকেও কিন্তু আর কোনো রকম প্রয়োজন পড়বে না এবং ফিডব্যাকটা কমপ্লিট হবে। ADH এর এই ওয়াটার রিআপটেক ছাড়াও কিন্তু আরেকটা রোল আছে, দ্যাট ইজ ADH ক্যান অলসো ইনক্রিজ দ্য ব্লাড প্রেশার। ইয়েস, ইউ হ্যাভ হার্ড রাইট, ADH also increase the blood pressure by vasoconstriction. Vasoconstriction means constriction of the blood vessel. Blood vessels গুলোকে constrict করবে,
এবং ADH কিন্তু ব্লাড প্রেশারও বাড়ায়। তাহলে দেখো এখানে বলা হয়েছে ADH ক্যান অলসো দ্য কিডনি টু ফাংশন ইটস কনস্ট্রিক্টরি এফেক্ট। কনস্ট্রিক্টরি এফেক্ট মানে ভ্যাসোকনস্ট্রিকশন, ব্লাড ভেসেলস থেকে কনস্ট্রিক্ট করবে অন দ্য ব্লাড ভেসেল। তাহলে আমরা এখানে কিন্তু দুটো ADH এর ফাংশন দেখলাম। একটা হলাম ওয়াটার রিআপটেক so that blood volume can reach its normal level by increasing the water content, and the second major function of the ADH is to increase the blood pressure by its vasoconstrictory effect. This causes an increase in the blood pressure, and as the blood pressure is increased, it will also increase the glomerular blood flow. যেই blood pressure বাড়বে গ্লোমেরুলাসের মধ্যে সেখানেও ব্লাড ফ্লো বাড়বে, আর যত ব্লাড ফ্লো বাড়বে ডেফিনেটলি জিএফআরও বাড়বে, ইনক্রিজিং দ্য জিএফআর। তাহলে এখানে পরপর তিনটে স্টেপ কি হলো? ফল ইন ব্লাড প্রেশার, ইনক্রিজ ইন এডিএইচ প্রোডাকশন। এই এডিএইচ কি করবে? ভ্যাসোকনস্ট্রিকশন, অ্যান্ড ভ্যাসোকনস্ট্রিকশন করলে ব্লাড প্রেশার বাড়বে, ব্লাড প্রেশার বাড়লে গ্লোমেরুলার ব্লাড ফ্লো বাড়বে, গ্লোমেরুলার ব্লাড ফ্লো বাড়লে কি হবে? গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, দ্যাট ইজ জিএফআর, এটাও কিন্তু বাড়বে। তো এইটা হলো টোটাল ADH। হাউ ADH and hypothalamus, both of it, ADH along with osmoreceptors, vasoconstrictory effect, এইটা কিভাবে কিডনির ফাংশনটাকে রেগুলেট করে। নাও কাম ব্যাক টু দ্য রেনিন অ্যাঞ্জিওটেনসিন, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছো। হাউ দিস রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম অ্যাকচুয়ালি ওয়ার্কস। প্রথমেই আমাদেরকে জানতে হবে এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমটা কখন অ্যাক্টিভেট হয় বা কখন এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমটা অ্যাকচুয়ালি কাজ করবে। whenever there is fall in blood pressure, যখনই কোনো রকম ব্লাড প্রেশার ফল করে আমাদের বডি সবসময় সেটাকে চেষ্টা করে ওভারকাম করতে, সেটাকে হচ্ছে যাতে আমরা নর্মালি সেটাকে ডিল করতে পারি, যাতে নর্মালি ব্লাড প্রেশার ফিরে আসে সেটাতে চেষ্টা করে। সো whenever there is a fall in blood pressure, the juxtaglomerular cell, এক ধরনের সেল হয় যেটাকে বলা হয় juxtaglomerular cell, JG cell, and এই JG cells গুলো কোথায় লোকেটেড? JG cells are basically located in the afferent arteriole. কিডনির মধ্যে afferent arteriole ঢুকে গ্লোমেরুলাস ফর্ম করছে, then it is leaving the Bowman capsule as efferent arteriole. এই afferent arterioleটার একটা স্পেসিফিক জায়গা, যেই জায়গাটা ডিস্টাল কনভলিউটেড টিবিউল ওর মধ্যে দিয়ে যায়, ছবিটা ডেফিনেটলি হয়তো তোমরা দেখবে যে the afferent arteriolar cells which are very much close to the distal convoluted tubule, those part, এই পার্টিকুলার জায়গাটা afferent arteriole এর এই পার্টিকুলার জায়গাটার সেলগুলো মডিফাই হয় কিছু স্ট্রাকচারালি, ফাংশনালি। They have modified themselves morphologically, they changed themselves into juxtaglomerular cells. Now these juxtaglomerular cells secrete a specific hormone known as renin. এই হরমোনটা তাহলে কখন রিলিজ হবে? whenever there is any fall in the blood pressure. তাহলে প্রথম স্টেপ কি দেখলাম? fall in blood pressure, and this fall in blood pressure will be detected by the juxtaglomerular cell located in the afferent arteriole, and then this juxtaglomerular cell will release renin in the peripheral blood. Now within the peripheral blood there is a protein known as the angiotensinogen. This angiotensinogen plasma protein is basically synthesized and released from the liver, and this angiotensinogen will be converted into angiotensin I by the action of renin. তাহলে আমরা কি বললাম? বিপি ফল করছে, ফল ইন বিপি যেই ফল করবে, this fall in BP will be detected by JG cells, juxtaglomerular cells, in the afferent arteriole of the kidney, and this JG cell will release renin in the peripheral blood. Now this renin will act upon a plasma protein known as Angiotensinogen, and it will convert it into angiotensin I. Angiotensinogen will be converted into angiotensin I. Now this angiotensin I will be converted into angiotensin II by
an enzyme known as ACE, angiotensin converting enzyme. This angiotensin converting enzyme is released from the lung. তাহলে তিনটে পরপর স্টেপ, ব্লাড প্রেশার ফল করলো, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস জেজি সেল, যেই জেজি সেলস থেকে রেনিন রিলিজ হলো, যেই রেনিনটা ব্লাডের অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন 1 এ কনভার্ট করলো। নাও দ্য অ্যানজিওটেনসিন 1 will be converted into angiotensin 2 by angiotensin converting enzyme which is released from the lung. Now this angiotensin 2 has multiple function. এর মধ্যে দুটো ফাংশন মেইনলি আমি তোমাদেরকে বলবো যেটা তোমাদের লাগবে। অ্যানজিওটেনসিন 2 এর একটা মেজর ফাংশন হলো এটা ভ্যাসোকনস্ট্রিকশন করে, ব্লাড ভেসেলসটাকে কনস্ট্রিক্ট করে, যার জন্য ব্লাড প্রেশারটা আবার বাড়ে, যার জন্য ব্লাড প্রেশার যেটা কমে গেছিল আবার বাড়বে। সেকেন্ড ফাংশন হলো অ্যানজিওটেনসিন 2 এর that it stimulates the release of aldosterone from the adrenal cortex. Adrenal cortex থেকে aldosterone বলে একটা মিনারেল কর্টিকয়েড সেটা রিলিজ করালে, যেই অ্যালডোস্টেরনের কাজ হলো কিডনিতে সোডিয়াম বেশি পরিমাণে রিটেইন করা, সোডিয়ামের রিটেনশন, সোডিয়ামের রিঅ্যাবজর্পশন বাড়ানো, and as the sodium retention is increased, along with the sodium, water molecule will be osmotically reabsorbed from the renal tubule so that the blood volume is also increased. তাহলে দুটো কাজ বললাম, কি বললাম আবারও বলছি। প্রথমে বললাম angiotensin 2 will directly act upon blood vessels so that vasoconstriction can occur and the blood pressure is once again rise up again. And the second function of the angiotensin 2 is basically to stimulate the release of aldosterone from the adrenal cortex, and this aldosterone will increase the sodium reuptake from the renal tubule. সোডিয়ামের রিঅ্যাবজর্পশনটা বাড়াবে কিডনি থেকে, আর তার সঙ্গে কিন্তু জলের রিঅ্যাবজর্পশনটাও বাড়াবে। তার মানে কি হবে, টোটাল ব্লাড ভলিউম বাড়বে, আর ব্লাড ভলিউম বাড়লে কিন্তু ব্লাড প্রেশারও বাড়বে। সেই জন্য পুরোটাকে বলা হয় রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। সো ইট ইজ এ বলতে পারো কম্পেনসেটরি মেকানিজম। It is a compensatory mechanism whenever there is a fall in blood pressure. যদি আমাদের ব্লাড প্রেশার ফল করে, দেন আমরা সেই ব্লাড প্রেশার ফলটাকে কিভাবে ওভারকাম করব, সেই ওভারকাম করার ফিজিওলজিক্যাল কম্পেনসেটরি মেকানিজম ইজ নোন অ্যাজ দ্য রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেম। তো দেখা যাক এনসিইআরটি বইতে কি বলছে। তো juxtaglomerular apparatus JGA plays a complex regulatory role. A fall in glomerular flow or glomerular blood pressure that I have already mentioned. If there is any fall in the blood pressure, definitely the glomerular filtration rate, GFR, will also be reduced. And this reduction in the glomerular filtration rate or glomerular filtration pressure will activate the JG cells, the juxtaglomerular cells. Where it is located? Located in the afferent artery, and to release renin, which converts a plasma protein angiotensinogen, which is already present in the blood, synthesized by the liver, into the angiotensin 1, and then the angiotensin 1 is again converted into its next product angiotensin 2 by angiotensin converting enzyme. And this angiotensin 2 is a powerful vasoconstrictor. The first major function of the angiotensin 2 is the major vasoconstrictor, and the second function of the angiotensin 2 is to increase the production of aldosterone from the adrenal cortex. এটাও লেখা আছে এখানে। Now the second major function of the angiotensin 2 is to stimulate the release of aldosterone, যেটা আমি তোমাদেরকে অলরেডি মেনশন করে দিয়েছি, and this aldosterone will increase the sodium reuptake along with water from the distal part of the renal tubule. আর যেই সোডিয়াম এন্ড ওয়াটার রিআপটেক বাড়বে, সঙ্গে সঙ্গে কি হবে না, ব্লাড ভলিউমও বাড়বে, আর যেই ব্লাড ভলিউম বাড়বে তার সঙ্গে ব্লাড প্রেশারও বাড়বে, আর যে জিএফআর কমে গেছিল সেই জিএফআরটা আবার বাড়বে। এই টোটাল মেকানিজমটাকে আমরা যদি একটা ফ্লো চার্টের থ্রু দিয়ে দেখতে চাই, তাহলে দিস ইজ দ্য অ্যাকচুয়াল ফ্লো চার্ট অফ দ্য রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, যেটা দেখে কিন্তু তোমরা সহজেই ইজিলি মেমোরাইজ করতে পারবে। So whenever there is any fall in blood pressure,
whenever there is fall in blood pressure, GFR will be reduced, and this GFR will stimulate the JG cell, of the kidney to release renin. This renin will convert angiotensinogen to angiotensin 1, and then this angiotensin 1 is converted into angiotensin 2 by ACE, angiotensin converting enzyme. Now this angiotensin 2 has multiple functions. Among these multiple functions, two of them is the most important. That is, one of them is the vasoconstrictory effect, and second one is the sodium water reuptake. Systemic vasoconstriction, so that BP can rise up again. Next, sodium water retention. It will be achieved by aldosterone. Aldosterone will increase sodium and water retention from the kidney, and then it will also increase the ADH release from the posterior pituitary, so that water reabsorption can be more enhanced from the renal tubule, and it will also reduce the baroreceptor reflex. Now the last part, তাহলে আমরা দুটো ডিসকাস করলাম, একটা দেখলাম how renin angiotensin aldosterone system, and the first part is how the neurohypophysis, that is the hypothalamus, ADH. Now the last part, how heart regulates renal function. আমাদের হার্ট থেকেও কিন্তু একটা হরমোন বেরোয়, যেটাকে আমরা বলে থাকি অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর, ANF. নাট্রিউরেসিস, এই ওয়ার্ডটা খুব কমন ওয়ার্ড। নাট্রিউরেসিস কথাটার মানে whenever sodium ion is eliminating out from your body through urine maximally. Normally definitely urine দিয়ে আমাদের certain amount of sodium excess excrete out হবে, but whenever excess amount of sodium ion more than the sufficient level is being eliminated out from your body via the urine, then there will be a fall in sodium concentration in your body. This pathological condition is called natriuresis. সহজ ভাষায় বলতে গেলে, সোডিয়াম যদি ইউরিন দিয়ে বেশি পরিমাণে বেরিয়ে যায়, সেই ক্লিনিক্যাল কন্ডিশনটাকে বলা হবে natriuresis. সোডিয়াম বেরিয়ে গেলে কিন্তু তার সঙ্গে সঙ্গে জলটাও বার করে দেবে অসমোটিক্যালি, সো অ্যাজ এ হোল the whole blood volume will decrease. সোডিয়াম বেরোচ্ছে, তার সঙ্গে জলও বেরোচ্ছে, ব্লাড ভলিউম কমছে, ব্লাড প্রেশারও কমবে। এইটাকে বন্ধ করার জন্য, এইটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের ডেফিনেটলি কিডনির মধ্যে তো রিআপটেক মেকানিজম আছে, বাট যদি কোনো কারণে সোডিয়াম বেরোতে না পারে, যদি বডির মধ্যে সোডিয়াম রিটেনশন বেড়ে যায়, তাহলে কিন্তু আমার সোডিয়াম বার করাটা কিন্তু দরকার। তাহলে দুরকম কন্ডিশন, যদি বডিতে সোডিয়ামের রিটেনশন বেড়ে যায় তাহলে সোডিয়াম বার করাটা দরকার, যদি বেশি পরিমাণে বডি থেকে সোডিয়াম বেরিয়ে যায় তাহলে সোডিয়াম রিআপটেকটা দরকার। হার্ট থেকে একটা বেরোচ্ছে নাম অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর। এটা হবে যদি ব্লাড প্রেশার বেড়ে যায়, যদি ব্লাড প্রেশার বা ব্লাড ভলিউম বেড়ে যায়। ভালো করে শুনবে, ব্লাড প্রেশার বা ব্লাড ভলিউম যদি বেড়ে যায়, so definitely there is a very high workload exerted on the heart muscle. ব্লাড ভলিউম বেড়েছে, তাহলে হার্টের উপরে ওয়ার্কলোড বেড়ে গেছে, আর যদি হার্টের উপরে ওয়ার্কলোড বাড়ে দেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হওয়ার চান্সেস কিন্তু বেড়ে যাবে। তো সেই ওয়ার্কলোডটাকে কমানোর জন্য কি করতে হবে? বডি থেকে, ব্লাড থেকে ওয়াটারটা, সোডিয়ামটাকে বার করতে হবে। So whenever there is an increase in the blood pressure following rise in the blood volume, so there is excessive workload exerted over the heart muscle, and in order to survive this condition, the heart releases a certain hormone known as the atrial natriuretic factor. This atrial natriuretic factor or atrial natriuretic peptide will vasodilate. Vasodilate করলে কি হবে? ব্লাড ভেসেলস গুলো ডাইলেট করবে, ব্লাড প্রেশার কমে আসবে। And along with the vasodilation, this atrial natriuretic factor facilitate natriuresis. That means it will help in the elimination of sodium ion from the body through urine. তাহলে তিনটে কথা বললাম, ব্লাড প্রেশার যদি বেড়ে যায়,
হার্টের ওপরে ওয়ার্কলোড বেড়ে গেল, তখন হার্ট থেকে এএনএফ রিলিজ হবে। এএনএফ দুটো কাজ করবে, একটা কাজ হলো ব্লাড ভেসেলস গুলোকে ডাইলেট করা, ফলে ব্লাড প্রেশার কমবে। সেকেন্ড হলো কিডনিতে সোডিয়াম রিঅ্যাবজর্পশন না করা, সোডিয়াম যাতে ইউরিন দিয়ে এলিমিনেট আউট হতে পারে। সোডিয়াম এলিমিনেট আউট হলে ওয়াটারও এলিমিনেট আউট হবে, ব্লাড ভলিউম কমবে, ব্লাড প্রেশারও কমবে। তাই দেখো বলা হয়েছে ভ্যাসোডাইলেশন and thereby decrease the blood pressure কমিয়ে দেবে। ANF mechanisms therefore act as check on renin angiotensin mechanism। renin angiotensin কিন্তু ব্লাড প্রেশার বাড়ায় আর ANF ব্লাড প্রেশার কমায়। রেনিন অ্যাঞ্জিওটেনসিন দিয়ে ব্লাড প্রেশারটা যাতে নর্মালের থেকে আবার যদি বেড়ে না যায়, সেখানেও তো একটা চেক অন মেকানিজম রাখতে হবে। এমসিকিউ দিতে পারে, which act as check on mechanism of renin angiotensin system? That means which factor limits or which factor restricts the renin angiotensin system? It is the ANA, যাতে renin angiotensin system দিয়ে ব্লাড প্রেশারটা নর্মালের থেকে যাতে না বাড়ে। যেই রেনিন অ্যাঞ্জিওটেনসিন দিয়ে নর্মালের থেকে বাড়বে, সঙ্গে সঙ্গে এএনএফ এক্সেস পরিমাণে সল্ট অ্যান্ড ওয়াটারটাকে বডি থেকে এলিমিনেট আউট করবে এবং ব্লাড প্রেশার নর্মালি থাকবে, ব্লাড প্রেশার কিন্তু নর্মালের থেকে বেশি হবে না। তাহলে এই তিনটে ভাবে আমাদের কিডনির টোটাল ফাংশনটা কিন্তু রেগুলেট হয়ে থাকে। একটা দেখলাম আমরা নিউরোহাইকোফাইসিস হাইপোথ্যালামাস এডিএইচ, একটা দেখলাম রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, and the third one is the ANF, which act as a check-on mechanism of renin angiotensin system. So that's all for the today. Ta-da!